আমাদেরকে ক্ষমা করে দেবেন। আসলে ও আমার স্ত্রী, ও পাগল পাগল, এত সুন্দর মানুষ। শোনো পাগল, এই শোনো, এই শোনো না, লক্ষ্মীটি আমার পাগলামি করো না। কিছু মনে করবেন না, আসলে ওকে সাপে কেটেছিল, তারপর থেকে ও পাগল হয়ে গেছে। কিন্তু দেখো তোমাদের ঠিকানা, চুপ। আসলে আমরা আশ্রয়হীন। আশ্রয়হীন? হ্যাঁ। তুমি যাবে আমাদের সঙ্গে? আমাকে খেতে দেবে? হ্যাঁ। কি খেতে দেবে? তোমাকে রাজকীয় খাবার তোমাকে খেতে দেবে। আমি ওসব খাই না। ঠিক কি খাবে তুমি? আমি যা খাবো আমাকে তাই দিতে হবে। হ্যাঁ, তোমাকে তাই দেবো। তুমি যাবে আমাদের সঙ্গে? আগে এটা ধরো। আর কি করছো তুমি? আমি না, ওটা কি? ওটা এই যে এভাবে যে বানাই। এভাবে? তুমি জিলেবি খাবে? হ্যাঁ হ্যাঁ, জিলাপি খাবো। আমাকে খেতে দেবেন? আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে খেতে দেবো। চলো। কি সুন্দর। এগুলো তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ, আমাকে দাও না, আমি একটা গলায় দেবো। বাহ, কি সুন্দর লাগছে। কবি কি বলেছে জানো? কি? আরো তীরিত আর লাগিবে না কোনো কাজে, মানুষ করিবে মানুষের সেবা, আর যত সব পানি। আমার বানিয়া বন্ধু রে, কিনা দাবি বানায়া রে, একটা বাদুড়ি বানায়া রে। আমি আমি ব্যর্থ হয়ে ফিরে এসেছি। ব্যস্ততা কেন ব্যস্ততা হয়ে ফিরে এসেছেন? মিশরের সিংহাসনের গোলাম খান উনি বলেছেন আমাদের দরবারে এসে সমস্ত কর ওনারা পরিশোধ করে দিয়েছেন। সাথে সাথে বাদশাহ আমির বলেছেন আজ থেকে মিশর রাজ্য স্বাধীন। মিশর রাজ্য থেকে একটি কানা করিও আর হীননগরে পৌঁছাবে না। তারপর আপনি কিছু বলে এসেছেন? আমি বলে এসেছি জনাব, আমি বলে এসেছি আপনাদের কাছ থেকে যুদ্ধ করে কর আদায় করতে হবে। যুদ্ধের জন্য আপনারা প্রস্তুত হয়ে নেন, আমরা যুদ্ধ করেই কর আদায় করে নিয়ে যাব। তাহলে আর দাঁড়িয়ে কেন বিষয়? আমিও যুদ্ধ করতে যাব। ও মা, তোমার হাতে জ্বলছে কেন গো? হাসেন, এরা কে? এদের কি পরিচয়? সারে বাদশা ও মোর রসিয়া, তুই যে আমার জান, তোরে ছাড়া আমি ওরা দুজন হচ্ছে স্বামী স্ত্রী, ওরা যে আশ্রয়হীন। আব্বা হুজুর জনাব, দাঁড়াও মা, তুমি এখানে দাঁড়াও, আমি দেখছি। তোমাকে আমি সব দিয়ে দেবো মা, তুমি দাঁড়াও। তুমি আমার কাছে যা কিছু চাইবে আমি তোমাকে সব কিছুই দান করবো। সত্যি? হ্যাঁ বলছি সত্যি। সত্যি দিবে? হ্যাঁ সত্যি দেবো। ওই যে একটু আগে কি বলছিলে? যুদ্ধ? আমি যুদ্ধ করতে যাব। আসুন। আব্বা হুজুর এদের তো আমি চিনতে পারিনি, এরা কারা? এদের কি পরিচয়? আব্বা হুজুর ওরা দুজন হলো স্বামী স্ত্রী, ওরা হচ্ছে আশ্রয়হীন। তাই তো আমার আমাদের বন্ধু দরবারে যখন বলাইয়া আমার বাড়ির সামনে দিয়া রঙ কইরা হাইটা যাই, হাইটা যায়। দাঁড়াও মা। হাসেন,
আব্বা হুজুর, ওরা আশ্রয়হীন, আমি কি করতে পারি বলো মালিক? আব্বা হুজুর, মানুষের সেবাই যদি সর্বশ্রেষ্ঠ সেবা হয়ে থাকে তাহলে সেই মনুষ্যত্ব আপনার ভিতরে তো রয়েছে আব্বা। আমি জানি মালিক, আজ পর্যন্ত তোমার কোনো কথা আমি ফালাইনি, সব কথা আমি অক্ষরে অক্ষরে পালন করেছি, কারণ তুমি হয়েছ আমার আদরের সন্তান। কিন্তু তুমি যে কথা বলেছ মালিক, এই মুহূর্তে তো তা সম্ভব হবে না। শোনো, শাহবানা, শাহজাদা যে কথা বলেছে তার কথাটা ফেলে দেবেন না। সম্মুখে আমাদের মহা কর্তব্য, অতএব এই মুহূর্তে এদেরকে আশ্রয় দিয়ে কিসের লেখা, কিসের বলা গো, ও দাইমা, কিসের বলা গো। হাসুন, আব্বা হুজুর, শোনো বাবা, তোমাকে আমি চিনি না, আমি জানি না, কিন্তু জানো কি আমার সঙ্গে যে তোমার যুদ্ধ বেঁধেছে। যুদ্ধ বেঁধেছে? হ্যাঁ, যুদ্ধ হ্যাঁ, জনাব। বেঁধেছে। আমি আসার সঙ্গে সঙ্গে শুনতে পাচ্ছি তার সঙ্গে যেন আপনার যুদ্ধ বেড়েছে। তাই আপনাকে বলছি, আপনি যদি আমাকে অনুমতি দেন, এই মুহূর্তে আমি সেই যুদ্ধে অংশগ্রহণ করবো। আর যুদ্ধ থেকে যদি আমি জয় লাভ করতে পারি, তাহলে আপনার রাজ্যে ফিরে এসে আমি আমার পরিচয় দেবো জনাব। বেশ, তোমার কথা শুনে আমি খুশি হলো। মনে রেখো, তুমি শুধু যুদ্ধে যাবে না, এই যুদ্ধের প্রধান সেনাপতির পদ আমি তোমার হাতেই বহন করলাম। আর মনে রেখো, যুদ্ধ থেকে ফিরে এসে তুমি তোমার আসল পরিচয় দেবে। আব্বা হুজুর, তাহলে কি আমি যুদ্ধে যাব না? যাবে না মানে 100বার যাবে। তুমি যাবে, উজির সাহেব যাবে, আর এই যুবক যাবে। এসো মাল, তোমরা দুজন আমার কাছে এসো। তুমি আমার, আমি তোমারে আশা করে, তুমি আমার, আমি তোমারে আশা করে, তোমার বসলাম আর এটা হয়েছে দরবার, আর এখানে যদি সবাই কথা বলে তাহলে যে সংযত ভাষায় কথা বলতে হয়। তাই তো তোমাকে আমি কিছু বলছি না মাল। এসো, তুমি আজ হবে, তুমি হয়েছ হিরানগরের কাজীর বাচ্চার মেয়ে। এসো, তুমি আমার সামনে এসো মা। আমাকে একটা বাতাসা দাও না, আমি খাবো। এসো, তোমাকে আমি সব কিছু খেতে দেবো। এসো মা, তুমি আমার সঙ্গে এসো। যৌবন একটা গল্লির সিগারেট, আর মনে রেখো, ওই মিশর রাজ্য থেকে তোমরা কেউ খালি হাতে ফিরে আসবে না। প্রয়োজন মতে সবাইকে বন্দি করে এই তাদের দরবারে নিয়ে আসবে। শাহজাদা, আমি একটা কথা বলে দিতে চাচ্ছি, এই যুবককে অস্ত্র নিয়ে যান। আমরা সবাই তার ব্যাপারে অজ্ঞাত, তাই উনি যে অস্ত্রগুলো পরিচালনা আছে সেই অস্ত্র ওনাকে নিয়ে আরো সমস্ত সেনা সৈনিকদেরকে যুদ্ধের সাহায্যে সজ্জিত করে আমরা সবাই মিশরে আমির বাদশার বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়বো। তাই হবে অজির আলা, তাই হবে। যদিও আমি এই রাজ্যের শেহজাদা, তারপরও আমি যাব এই যুবকের অধীনস্থ হয়ে। চলো, যুদ্ধের জন্য আমরা প্রস্তুত হয়ে যাই। হোশিয়ার, হোশিয়ার, আগুন জ্বালাও! কামান চালাও! হোশিয়ার! কোথায়? রণক্ষেত্রে, রণক্ষেত্র, রণক্ষেত্র, রণক্ষেত্র! রণক্ষেত্রে কেউ নেই, তাহলে হীরানগরের সেনা সৈন্য সব পালিয়ে গেছে। হীরানগরের সন্তানরা ভীরুকা পুরুষ নয় যে প্রাণের ভয়ে তারা পালিয়ে যাবে। ও সেই জাদা হাসেম, দেখা যাক কার বাহুতেই কত শক্তি। বেশ, তাহলে আমিও প্রস্তুত।
থেকে নয়, পিছন থেকে। অধীরে এলা নিয়ে চলুন। চলুন সহজাদা, চলুন। শোনো, দেখতে পাচ্ছি না, আর সেই আমার সম্মুখে আসবে তাকে আমি দুনিয়ার মুখ থেকে সরিয়ে দেব। যুদ্ধের ময়দান থেকে সকলে পালিয়েছে, ভীরু তারপর এসে বিধুর ধন কোথায়? যদি সাহস থাকে তাহলে মাঠে আয়। কোথায়? কেমন করি সম্ভব? কি ভাবছ বৃদ্ধ? কে ভয় পেয়েছ? কেন সেই চোর চলে যাও? এখনো সময় আছে। তুমি তোমার মায়ের কোলে ফিরে যাও। হুঁশিয়ার বৃদ্ধ, তোমাকে আমি একটিবারের জন্য সুযোগ দিচ্ছি। এই বয়সে তুমি তোমার জীবনটা বাঁচাতে চাইলে এই মুহূর্তে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যেতে পারো। যাও, এই মুহূর্তে তুমি পালিয়ে যাও বলছে। একান্তের জন্য তোমার যুদ্ধের অভিলাষ হয়েছে, তাই যদি হয়ে থাকে তাহলে তাহলে তুমি সুযোগ গ্রহণ করবে না। তোমার স্ত্রী সন্তানদের সান্ত্বনা দাও। কেন কেন তুমি এই বয়সে এই যুদ্ধক্ষেত্রে জীবনটা দিতে চাও? যাও বলছি। শেষবারের মতো আমি তোমাকে অনুরোধ করছি, সময় আছে, তুমি তোমার মায়ের কোলে ফিরে যাও। আরেকটি বার তুমি এই কথাটা উচ্চারণ করবে না, তাহলে এসো দেখে কার বাহুতে কত শক্তি, শক্তির পরীক্ষা হয়ে যায়। ইচ্ছে করে এই মুহূর্তে তোমাকে আমি কুকুরের মতো হত্যা করতে পারি, কিন্তু তা আমি করবো না। শেষবারের মতো আবার আমি তোমাকে একটু সুযোগ দিচ্ছি। তুমি আমাকে আবার সুযোগ দিয়েছ, ভুল করেছ, বড্ড ভুল করেছ তুমি বৃদ্ধ।
বালক, এবার তুমি খোদার নাম স্মরণ করো। এই মুহূর্তে তুমি এখন সময় আছে, পালিয়ে যাও। তুমি জানো তোমার শুনে রেখো, তুমি যদি আমার হত্যা করো আর এই সংবাদটা যদি আমার পিতা জানতে পারে, তাহলে তোমাকে এই পৃথিবীতে কিছুতেই থাকতে দেবে না। বল, বল, একটিবার তুই খুলে বল তোর পিতার নাম। আমার পিতার নাম শুনলে বিশ্বটাকে বিরুদ্ধে আগে অভিষেক কাটে জল খায়, সারা পৃথিবী থমকে উঠে যায়। আমার পিতা হচ্ছেন বিশ্ববিখ্যাত জল অনেক সন্তানের সুন্দরের গায়ে হাত দেবে এমন শক্তি আর পৃথিবীতে সৃষ্টি হয়নি, আর কোনোদিন হবে না। মানে তা বলছি কি হলো? একটু সত্যি তুমি আমার পিতা, তার একটি প্রবাদ। পৃথিবীতে এমন কোন বীরের সৃষ্টি হয়নি মালিক সন্তানের সন্তানকে পরাজিত করবে একমাত্র মালিক সন্তান ছাড়া। আয় পিতা, ওরে মারি, ওরে মারি আমার। ওরে মামি, এবার বল কেন তুই আজ এই রণক্ষেত্রে এসেছিস? নিশ্চয় তুই কাদির বাচ্চাকে কয়েছিস এই রণক্ষেত্রে যে আসবে এক এক করে তাদের বন্দি করে নিয়ে যাবে কাদির বাচ্চার দরবারে। সত্যি তুমি বুঝতে পেরেছো, আমি যে তাকে ওয়াদা করেছি আমি যদি যুদ্ধে জয়লাভ করতে পারি তাহলে তার সম্মুখে দাঁড়িয়ে আমি আমার পরিচয় দেবো। তাই যদি হয়ে থাকে তাহলে স্বেচ্ছায় আমি তো বন্দিত্ব স্বীকার করলো। আমাকে বন্দি করে নিয়ে যা হিয়ানগরের কাদির বাচ্চার দরবারে। চলো চলো। বলো কেন তুমি আমার 7 বছরের কর তুমি আটকিয়েছ? প্রস্তাবে মাফ করবেন জনাব, আমি আমার সেনানায়ক শিবাচালা গোলাম খাঁকে দিয়ে প্রতি বছর আমি রাজকর আদায় করে দেওয়ার জন্য আমি রাজ ভান্ডার থেকে অর্থ সামগ্রী দিয়ে তাকে আমি প্রেরণ করেছি। তাতে করে
আমার বিন্দু পরিমাণ ভুল হয়নি জনাব। গোলাম খান, বাদশাহ আমির যা বলেছে এই কথা কি সম্পূর্ণ সত্য? সত্য জনাব, সত্য। বুঝতে পেরেছি, বাদশাহ আমিরকে তুমি পথে ডুবিয়েছ, তোমার শাস্তি তোমার রইল। যুবক, তুমি তো আমাকে কথা দিয়েছিলে যুদ্ধ থেকে ফিরে এসে তুমি তোমার আসল পরিচয় দেবে। হ্যাঁ জনাব, আমি আপনাকে কথা দিয়েছিলাম। আমার পরিচয় আমার সম্মুখে দণ্ডায়মান জনাব। এই হচ্ছে বিশ্ববিখ্যাত লাঠিয়াল মালিক সরকারি হচ্ছে আমার পিতা জনাব। হ্যাঁ সম্রাট, কাসিম যে আমারই একমাত্র সন্তান। মিথ্যা কথা, গোস্তাকে মাফ করবেন জনাব। ও একটা দুশ্চরিত্র নারীর অবৈধ সন্তান, মালিক সরকারের পিতা নয়, ও একটা চোর। এটা নাট্যশালা নয়, এটা হয়েছে হীরানগরের শ্যামরাজ কাবির বাদশার দরবার। এখানে কথা বলতে হলে সবারই সংযত ভাষায় কথা বলতে হবে। বলো মালিক সর্দার, এই তোমার সত্যি কি রোজগার সন্তান? সম্রাট, শুধু কি জন্ম দিলেই পিতা হওয়া যায়? সম্রাট, যাকে আমি ছোট থেকে কোলে পিঠে করে মানুষ করেছি, তার উপর গিয়ে তুমি আসতে নেই। সম্রাট, কাসেম যে আমার সন্তান। সম্রাট, মিথ্যে কথা জনাব, গোস্তাকে মাফ করবে। আমরা মিশর অধিপতি সম্রাট শাহরম এবং মিশরের বাদশাহ আমি মালিক সর্দার আর আমি, আমরা এখান থেকে 25 বছর পূর্বে শিকার অভিমুখে যাত্রা করেছিলাম। আর সেখানে ওই জঙ্গলের মধ্যে ওই নবজাতক শিশুকে পিতৃমাতৃহীন পরিচয় পাওয়া গিয়েছিল। সেই সন্তানই যার কোনো পরিচয় নেই, যার একমাত্র পরিচয় সে চারক। তাহলে এই যুবকের আসল পরিচয় কে দিবে? শোনো বাদশাহ, আজ দেখো 15 বছর পূর্বে বস্ত্র নিয়ে বাড়িতে গেছে। সেই দিন একদল ডাকাত এসে বস্ত্রায় হানা দিয়েছ। শুধু তাই নয়, এই বস্ত্র থেকে এই কাছের দিকে ডাকাত চুরি করে নিয়ে গেছিল। এই কাছের হচ্ছে আপনার একমাত্র রসিদ। কাসেম না, তুই যে আর একমাত্র সন্তান। বাপ, হায় হায়, একটিবার তুই আমার মুখে আয়। হায় মানিক, ওরে মানিক, হায় হায় মানিক, তুই আমার মুখে আয়। হায় বাবা, তোকে হারিয়ে আজ ওই সন্তানের সঙ্গে আমার বুকটা খাগা করছে। ওরে মালিক, একটিবার আমাকে পিতা থেকে আমার এই তাবিতর হৃদয়টাকে শীতল করে দে। সম্রাট, আপনার কাছে আমি একটি ভিড়ার প্রার্থী। সম্রাট, বলে দাও, আমি যাকে কোলে পিঠে করে মানুষ করেছি, নিশ্চয়ই নিশ্চয়ই আমার অপরাধ হয়েছে। সম্রাট, একটিবার আপনি খুলে বলুন, যাকে আমি ছোট থেকে কোলে পিঠে করে মানুষ করেছি, তাই যদি অপরাধ হয়ে থাকে, তাহলে এই মালিক সন্তানের কি শাস্তি হতে পারে? মালিক সরকার, কে বলছে তোমার অপরাধ? আমি
দাবি হয়েছে বেশি। মানিক, এবার তোমাকে যখন আমি ফিরে দিয়েছি তাহলে বসে তোমার এই পিতার পবিত্র মস্তকে আর ধারণ করে তোমার এই পিতার শিরাজি। আজ আমার এই ওরস যার সন্তান মোহাম্মদ আবু কাসেম আজ নিজ হাতে বিচার করবে, আর আমি পিতা হয়ে তার পাশে দাঁড়িয়ে আমি দুটি নয়ন ভরে আমি সেই বিচার উপভোগ করব। আর আজ আমি বিচারের আসনে বসে সর্বপ্রথম বিচার করব মালিক সত্তা। মালিক সত্তার শুধু জন্ম দিলেই পিতা হওয়া যায় না, জন্ম দিলেই সন্তান দাবি করা যায় না। সেই ছোটবেলা থেকে কুলের পিঠে করে মানুষ করেছিলাম আমাকে, তাই তো বাকি জীবনটা আমার পাশে কাটানোর জন্য আজ থেকে এই হীরানগরের আপনি হলেন প্রধান সিংহাসনার। হাসিম ভাইজান জীবন থেকে অনেক নদী কেটে গেল, উনি ভাই আমার একসাথে থাকতে পারেনি। আজ যার জন্য এত কিছু ঘটে গেছে, যেই শয়তান বেঈমানের জন্য আমি দুটি চোখ হারিয়েছিলাম, সেই শয়তানের বিচারটা আমি তোর হাতে করতে চাই। ভাইজান, তুই আর আমার পিতা মালিক সত্তার মেরে এই শয়তানের তেমনি করে আমার দুটি চোখ উঠে দিয়েছিল, ঠিক তেমনি হবে আজ এই রাজি দরবারে দুটি চোখ আমি দেখতে চাই। তার পুত্রে বাচ্চা আমি চক্রান্তে বলেছি, তাই বলছিলাম কি হ্যাঁ বাবু, আগে তুমি বাচ্চা আমিরকে মুক্ত করে দাও। হ্যাঁ বাদশাহ আমিরকে আমি মুক্ত করে দিয়েছি। আর শুনুন, আপনার একমাত্র মেয়ে যাকে আপনি হারিয়েছেন, এই সে আপনার মালা। মালা, মালা, এই তোমার পিতা। আপা হুজুর, আজ এই রাজ দরবারে আপনাকে সম্মুখ রেখে আমি আরেকটি দায়িত্ব পালন করতে চাই। বলো মানিক। আমার ছোট ভাই আসলে হাতে আমি আসলাকে তুলে দিতে চাই। আপা হুজুর, শুকুর আলহামদুলিল্লাহ। আসুন ভাই সাহেব, আমার কাছে আসুন। বাচ্চা রঞ্জন, এবার আপনি আমাকে আদেশ করুন, এই গোলাম খান আমার কাশেমের দুটি চোখ উপড়ে নিয়েছিল, এই মুহূর্তে যদি আমি আপনার আদেশ পাই তাহলে এই মুহূর্তে তেমনি ভাবে আমার কাশেমের দুটি চোখ উপড়ে নিয়েছিল, ঠিক তেমনি ভাবে আপনাদের চোখের সামনে আমি